Hello student, come to the next chapter. ক্লাস 10 সমস্ত স্টুডেন্টরা দেখো, আমি পাটিগণিত করেছিলাম যতটা আমার মনে আসছে। সেটা হচ্ছে সরল সুদ ঘষা। তার পরবর্তী প্রবলেমগুলো আমরা সলভ করব। শুরু করছি 16 নম্বর প্রবলেম। আগের দিন নেক্সট দিন আমি সম্ভবত 15 নম্বর প্রবলেম করেছিলাম, তোমাদের কতটা মনে আছে জানি না, থাকা উচিত। আজকে 16 থেকে স্টার্ট করছি। বলি আগে থেকে, কয়েকটা দিন আমার একটু অসুবিধা ছিল। অসুবিধা মানে আমার এই সেটিংসের একটু প্রবলেম হচ্ছিল, যে কারণে ভিডিও দিতে পারিনি। এবার পরপর পারবো, অসুবিধা নেই। টেকনিক্যালি একটু ফল্ট ছিল। দেখো, বলছে আমাদের 16 নম্বরটা, আসলম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লক্ষ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে এবং বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন, এবং প্রতি বছর সুদ বাবদ তিনি 5,400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি 5% ও 6% হয়, তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখুন। দেখো, আমরা প্রথমে বোঝার চেষ্টা করি। আমাদের হচ্ছে টাকা কত মোট, 1 লক্ষ টাকা। এই হলো মোট টাকা। এই টাকাটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি। হ্যাঁ, একটা রাখছি ব্যাংকে, আর একটা পোস্ট অফিসে। ঠিক আছে? এই মোট টাকা দেখো 1 লাখ টাকা। আর মনে করো যদি এখানে আমরা 30,000 টাকা রাখি, তাহলে এখানে কত রাখবো? 1 লাখ থেকে 30,000 বাদ দিলে যেটা হয় 70,000 টাকা। কারণ মোট টাকা আমাদের কত হচ্ছে? মোট টাকা 1 লাখ টাকা। অঙ্কে কিন্তু আমরা 30,000 70,000 ধরবো না, আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বললাম। এবার মনে করি ব্যাংকে যদি এক্স টাকা রাখে, তাহলে পোস্ট অফিসে কত রাখবে? পোস্ট অফিসে রাখবে 1 লাখ মাইনাস এক্স টাকা। এই টাকাটা। আমরা এবার প্রসিড করি অঙ্কটাতে। দেখো, আমরা এখানে ধরছি, ধরি তিনি ব্যাংকে রাখেন এক্স টাকা। তাহলে পোস্ট অফিসে কত রাখবেন? পোস্ট অফিসে রাখেন 1 লাখ মাইনাস এক্স টাকা। হলো। এইবার দেখো ব্যাংকের সুদের হার কত। ব্যাংকের সুদের হার 8 দিয়ে ডিনোট করছি। ব্যাংকের সুদের হার বলছে আমাদের 5%। পোস্ট অফিসের সুদের হার কত? এটাকে আর সাফিক্স 1 দিয়ে লিখলাম, সেটা হচ্ছে দেওয়া আছে আমাদের 6%। আচ্ছা, তিনি বছরে টাকা পান, সময় উভয় ক্ষেত্রেই 1 বছর। এখানটা আমরা একটা টি লিখে দেব। আচ্ছা, এবার দুটো আলাদা আলাদা সুদ বের করব। তাহলে ব্যাংকের সুদ কত হবে? ব্যাংক থেকে সুদ যেটা আই দিয়ে ডিনোট করি আমরা। আচ্ছা, এটা এক্স ধরেছি আমরা। তাহলে সূত্র যেটা হয় সেটা পি আর টি ডিভাইডেড বাই 100। আমাদের এখানে পির মানে এক্স, আর হচ্ছে 5, টি 100, এত টাকা। দেখো 5 দিয়ে 100কে এখানে কিন্তু ক্যান্সেল আউট করা যায়, আমরা ক্যান্সেল করব না। তার কারণ কি আমি পরে বলছি। এবার পোস্ট অফিসের সুদ কত? পোস্ট অফিসের সুদ, সেটা যদি আই সাফিক্স 1 দিয়ে ডিনোট করি, এটাও সেই ফর্মুলাটা কি আসে, পি আর ওয়ান টি, আর ওয়ান দিয়ে ডিনোট করেছি যেহেতু 100।
আচ্ছা, পির জায়গায় এখানে কত বসবে? পির জায়গায় বসবে এক 1 লাখ মাইনাস এক্স, আর মিনস এখানে 6, টি হচ্ছে 1 ডিভাইডেড বাই 100, এত টাকা। তাহলে আমরা 6টাকে যদি সামনে নিয়ে আসি, 6 ইন্টু 1 2 3 4 5, 1 2 3 4 5 মাইনাস এক্স ডিভাইডেড বাই 100, এত টাকা। তাহলে মোট সুদ কত হলো দেখো, আমরা এখানে ব্যাংকে এত টাকা, পোস্ট অফিসে এত টাকা। তাহলে আমরা এখানে লিখছি, দেখো মোট সুদ 5x প্লাস 100 প্লাস 6 ইন্টু মাইনাস এক্স ডিভাইডেড বাই 100, এত টাকা। তাহলে এখানে হচ্ছে কি 5x মাইনাস 6x প্লাস 6 lakhs ডিভাইডেড বাই 100। নেক্সট পেজে আসছি আমরা। দেখো তাহলে এখানে হচ্ছেটা কি, এখানে হচ্ছে 6 lakhs, উপরে যেটা পাচ্ছি 6 lakhs মাইনাস এক্স ডিভাইডেড বাই 100, এত টাকা। তাহলে দেখো প্রশ্ন অনুসারে আমাদের বলছে, যেটা প্রশ্ন অনুসারে আমরা এখানে মাইনাস এক্স ডিভাইডেড বাই 100 ইকুয়ালস টু কত হবে? এখানে 5400 টাকা হলো। তাহলে 6 lakhs একক দশক শতক হাজার অযুত লক্ষ মাইনাস এক্স ইকুয়ালস টু 5400 ইন্টু 100। তাহলে 6 মাইনাস 5400, তারপর দুটো জিরো, ইকুয়ালস টু এক্স। তাহলে এক্স হচ্ছে কত এখানে যদি বাদ দিই, 60,000 টাকা। তাহলে কি পেলাম, তিনি ব্যাংকে রাখেন 60,000 টাকা। তাহলে পোস্ট অফিসে রাখবেন কত? পোস্ট অফিসে রাখেন 40,000 টাকা। এই হলো টাকা, এই হলো আমাদের অঙ্কটা। হুম, আচ্ছা, তার পরের অঙ্কটা দেখো, 17 অঙ্কটা। এই পেজে আমাদের যতটা হয় করি আমরা এখান থেকে, তারপরে আমরা নেক্সট পেজে চলে আসবো। রেখা দিদি তার সঞ্চিত অর্থে 10,000 টাকা দুটি আলাদা আলাদা ভাগে ভাগে ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন, এবং একটি ব্যাংকে বার্ষিক সুদের হার 6%, অন্য ব্যাংকটি বার্ষিক সুদের হার 7%। 2 বছর পর তিনি সুদ বাবদ পেলেন কত? 1280 টাকা। তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? একই অঙ্ক, মনে ধরি আমি প্রথম ব্যাংক দ্বিতীয় ব্যাংক দিয়ে লিখছি। প্রথম প্রথম ব্যাংকে রাখেন মনে করো এক্স টাকা, দ্বিতীয় ব্যাংকে রাখেন কত? যেহেতু মোট টাকা 10,000 মাইনাস এক্স টাকা, একটা এক্স টাকা, একটা 10,000 মাইনাস এক্স টাকা। এই হলো প্রথম আর দ্বিতীয় ব্যাংক। তাহলে প্রথম ব্যাংকের যে সুদের হার সেটা কত? প্রথম ব্যাংকের সুদের হার, এটা প্রথম ব্যাংক যেহেতু R1 দিয়ে লিখলাম, সেটা হলো দেওয়া আছে আমাদের কত পার্সেন্ট? 6%। আচ্ছা,
দ্বিতীয় ব্যাংকের সুদের হার R2 সমান 7%, সময় উভয় ক্ষেত্রেই 2 বছর, টি ইকুয়ালস টু। আচ্ছা, তাহলে প্রথম ব্যাংক আর দ্বিতীয় ব্যাংকের সুদ বের করতে হবে, তাই না? তাহলে আমরা নেক্সট পেজে আসি, দেখি কত হয়। তাহলে দেখো, প্রথম ব্যাংকের সুদ সেটা যদি I(1) দিয়ে ডিনোট করি, এই ফর্মুলাটা PR1T ডিভাইডেড বাই 100, এখানে x ইন্টু 6 ইন্টু 2 ডিভাইডেড বাই 100, এত টাকা। দ্বিতীয় ব্যাংকের সুদ I2 সমান, এখানে দেখো পি মানে কত, আচ্ছা ফর্মুলাটা এখানে লিখেই দিই, এখানে P1 দিলাম, R2T ডিভাইডেড বাই 100, যেহেতু এটা সেপারেট সেই জন্য আলাদা করে দেখানোর জন্য আমরা P1 দিলাম। তাহলে এটা 10,000 মাইনাস এক্স ইন্টু 7 ইন্টু 2 ডিভাইডেড বাই 100, এত টাকা। তাহলে 7 দুগুণি 14 ইন্টু 10,000 মাইনাস এক্স ডিভাইডেড বাই 100 টাকা। তাহলে মোট সুদ কত হচ্ছে? মোট সুদ I1 প্লাস I2, সেটা দেওয়া আছে আমাদের কত, 1280 টাকা। তাহলে ওখানে 6 দুগুণি 12x ডিভাইডেড বাই 100 প্লাস, এখানে 14 দিয়ে গুণ করে দিই, 14 1 2 3 4, 14,000 মাইনাস 14x ডিভাইডেড বাই 100 ইকুয়ালস টু কত হচ্ছে, এত 1280। তাহলে 100 যদি লসাগু হয়, এখানে 12x মাইনাস 14x প্লাস 14 1 2 3 4 ইকুয়ালস টু 1280। তাহলে এইখানটা হচ্ছে দেখো 1 2 3 4 মাইনাস 2x 1280 0 0, তাহলে মাইনাস 2x ইকুয়ালস টু 12 8 0 0 0 14 0 0 0 0। তাহলে এখানে হচ্ছে কত, 0 0 0। আচ্ছা, 8 আর 2 10 শূন্য, হাতে 1, 4 একে 5, 5 আর 7, 7 আর 5 12, ব্যাস। চলে আসি নেক্সট পেজে। ও সরি, মাইনাস হবে এখানে একটা, আর এটা মাইনাস 2x, মাইনাস দুই দিক থেকে ক্যান্সেল হয়ে গেল। তাহলে দেখো x ইকুয়ালস টু আসছে কত এখানে, তাহলে x ইকুয়ালস টু 7,000 2, 6 দুগুণি 12, 6 দুগুণি 12। কোনো জায়গায় গন্ডগোল হয়েছে, দাঁড়াও আগের পেজে চলে আসি। এখানে 3টে শূন্য আছে, 3টে শূন্য মানে একটা শূন্য এখানে হবে না, এখানে একটা শূন্য ক্যান্সেল হবে, এটা হবে না। তাহলে এখানে হলো দশক শতক হাজার, এত বেশিও তো হবে না। এখানে বিয়োগ একটু গন্ডগোল করেছি মনে হচ্ছে, আমরা চলে আসি দেখি। এখানে একক দশক শতক হাজার, দাঁড়াও বিয়োগটা আমরা করি এখানটায়, 1 4 0 0 0 0, আর এখানে 1 2 8 0 0 0 0 0 0, 8 আর 2 10 শূন্য, হাতে 1, এখানে 12 হবে, ওই জায়গাটা একটু গন্ডগোল হয়ে গেছে সেই জন্য।
তাহলে এটাকে আমরা কেটে দিচ্ছি। এখানে দেখো, এখানে -12, 1 2 3, তিনটে শূন্য। এবার মাইনাসটা দুদিক থেকে ক্যান্সেল আউট করে দিই। চলে আসি নেক্সট পেজে। তাহলে এটাকে বাদ দিয়ে দিচ্ছি, আমি এটাকে মনে করো আমি ইরেজ করে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, x ইকুয়ালস টু 12,000 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 6,000 টাকা। তাহলে তিনি প্রথম ব্যাংকে রাখেন 6,000 টাকা, দ্বিতীয় ব্যাংকে রাখেন 10,000 বিয়োগ 6,000 টাকা সমান 4,000 টাকা। ব্যাস, হয়ে গেল। আচ্ছা, নেক্সট চলে আসছি আমরা 18 নম্বর প্রবলেমে। দেখো ভালো করে 18 নম্বর প্রবলেম। কিছুই না, সহজ জিনিস, ভালো করে বোঝো অঙ্কটাকে। বলছে কোনো এক ব্যক্তি বার্ষিক 5% সরল সুদ, কোনো একটি ব্যাংক বার্ষিক 5% সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন, এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পর তিনি 8,000 টাকা আবার জমা দিলেন। ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন? দেখো, এটা কিন্তু 3টে পার্টে আছে অঙ্কটা। তাহলে এখানে আমাদের মোট সুদ কত হচ্ছে সেটা আমরা ক্যালকুলেশন করে নিই। আমি একবারেই ক্যালকুলেশন করব, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। মোট সুদ কত হচ্ছে, প্রথমে ছিল কত আমাদের 15,000 টাকা, তাই না? কত মাসের জন্য 15,000 সুদ দিচ্ছে, কত 5% হারে, বছরেই কনভার্ট করে নিই। আচ্ছা, 3 মাস, 3 মাস মানে কত বছর, 3/12 বছর ডিভাইডেড বাই 100। আচ্ছা, এবার এই 3 মাস পরে তিনি এখান থেকে 3,000 টাকা তুলে নিলেন। 3,000 টাকা যদি তুলে নেন, তাহলে এখানে পড়ে থাকলো কত, 12,000 টাকা। 12,000 টাকা সুদ, সেই 5%। এখানে 3 মাস খাটবে, মানে 3/12 ডিভাইডেড বাই কত, 100। এবার আবারও 3 মাস পর তিনি আরো 8,000 টাকা এখানে জমা দিলেন। তাহলে টাকা এখানে হলো কত, 20,000। ভালো করে দেখো, সুদ সেই 5%, সময় এবার কত হচ্ছে, এইখানে 3 মাস গেল, এইখানে 3 মাস গেল, এখানে পড়ে থাকলো কত, 6 মাস। তাহলে 6/12 ডিভাইডেড বাই 100। ভালো করে বুঝো। আচ্ছা, আমরা এখানে একটা কাজ করছি। আচ্ছা, এটাকে যদি ক্যান্সেল করি, 3 4 12 হচ্ছে। এটাকেও ক্যান্সেল করলে 3 4 12 হচ্ছে। আচ্ছা, এখানে 3 দিয়ে ক্যান্সেল করব। কেন? কারণ প্রত্যেকটা নিচেই 4 নিয়ে আসবো। তাহলে এখানে হচ্ছে কত, 15,000 ইন্টু 5, আচ্ছা, ডিভাইডেড বাই 4 নিচেই যদি চলে আসে 400। 12,000 ইন্টু 5 ডিভাইডেড বাই 400। এইখানে দেখো, এখানে 2 আছে কিন্তু, হ্যাঁ, তাহলে 20,000 ইন্টু 5 দুগুণি 10 ডিভাইডেড বাই 400। তাহলে লসাগু হচ্ছে কত, আমরা দেখি, 400। এখানে 5 15 75, একটা দুটো তিনটে। আচ্ছা, 5 12 60, একটা দুটো তিনটে, যোগ এখানে 20 কে 10 দিয়ে গুণ করছি, মনে করো 20,000 ছিল এখানে, আর একটা শূন্য হয়ে গেল। এইবার এটাকে সাবধানে যোগ করো। আচ্ছা, এখানে কটা শূন্য আছে, 3টে, এখানে 3টে, এখানে 3টে। তাহলে 3টে শূন্য আমরা পরপর বসিয়ে দিলাম, এই পর্যন্ত যোগ হয়ে গেছে। তাহলে এখানে আছে 200, এখানে আছে 60, মানে 200 সাথে যদি 60 যোগ করি 260 হলো।
260-এর সাথে আমরা যোগ করছি কত, 75। বলো 260-এর সাথে 75 যোগ করলে কত হবে? এইভাবে যোগটা করো, তাহলে গন্ডগোল হবে না। আচ্ছা, 13 3 হাতে 1 3, তাহলে এটা হচ্ছে কত, আমরা এখানে পাচ্ছি 335 ডিভাইডেড বাই 400। আর একবার যোগটা দেখে নাও, 3টে শূন্য 3টে শূন্য 3টে শূন্য, তাহলে আমাদের এখানে পড়ে থাকছে 200, এখানে পড়ে থাকছে কত 60, আর এখানে পড়ে থাকছে কত 75। তাহলে 5 13 3 হাতে 1 3 335। ওকে, তাহলে এখান থেকে আমাদের দুটো শূন্য ক্যান্সেল আউট করে দাও। এবার 4 দিয়ে এটাকে ভাগ করো, তাহলে 4 8টা 32, তাই না? 4 8টা 32, এখানে 1 10 5 15, তাহলে 4 3 12, 15 থেকে 12 তাহলে 30, 3 30, 4 7টা 28.45 এত টাকা। তাহলে বলো তো সুদ আসল কত হবে? আমি এইখানটাই করছি। সুদ আসল মানে কি? সুদ যোগ আসল, তাহলে সুদ হচ্ছে আসল পেয়েছি আমরা কত 20,000, আর এখানে 837.50, তাহলে এইখানে 3 ঘর এখানে 3 ঘর, এটাকে করে নাও 0.50, আর এটা 837, আর এখানে 20, ব্যাস এতটা। হুম, আমি আর পেজ না চেঞ্জ করে একবারে করলাম ক্যালকুলেশনটা, যাতে বুঝতে সুবিধা হয়। ভালো করে বুঝে নিও, যদি অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবে যে স্যার এখানে বুঝতে অসুবিধা হচ্ছে। ঠিক আছে, চলে আসি পরের প্রবলেমে। 19 নম্বর প্রবলেমটা পরীক্ষায় বেশ আসে, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম, ভালো করে দেখো। 19 নম্বর বলছে, রহমত চাচা বা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকা ভাড়া দেন। ধার নেওয়ার 1 বছর পর, ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করতে পারবেন? দেখো, এখানে টাকা নেওয়ার পর, টাকাটা যে নিল, মনে করো বাড়িটা তৈরি করতে তার 1 বছর সময় লাগছে। এবার 1 বছর সময় পার হয়ে গেলে বাড়ি কমপ্লিট হয়ে গেল, তখন বাড়িটা ভাড়া দিচ্ছে এবং প্রতি মাসে সে 5,200 টাকা করে পাচ্ছে। হুম, এইবার এই বাড়ি ভাড়ার টাকাটা জমিয়েই সে ব্যাংকের টাকা শোধ দেবে, তাহলে কতদিন সময় লাগবে? তাহলে দেখো দীপু, এখানে রহমত চাচা কত টাকা ধার নিয়েছিলেন? আচ্ছা, তাহলে যেটা ধার নিয়েছিলেন সেটা কি? আসল। আসল পি সমান 240, তারপরে 3টে শূন্য, আসল এটা। আচ্ছা, সুদের হার সমান 12%। আচ্ছা, এইবার মনে করি আমরা এই জায়গাটায় একটা ধরে নেবো আর কি। সুদের হার পেলাম, ধরি আমরা ধার নেওয়ার, x বছর পর তিনি ব্যাংকের টাকা শোধ দেবেন। তাহলে সময় এখানে কত? x বছর। তাহলে দেখো সুদটা কত হবে সেটা বের করো। সুদ আমাদের ফর্মুলা জানে PRT ডিভাইডেড বাই 100। আচ্ছা, সুদ এখানে আমরা I দিয়ে দিলাম, তাহলে P হচ্ছে কত 240,000, R মানে কত 12, T এখানে x ডিভাইডেড বাই 100, এটা কেটে দাও। তাহলে এখানে দেখো, আমরা এই গুণটা করছি না, করেই দিই, দরকার নেই। x, আচ্ছা দুটো শূন্য বসে গেল, 4 12 48, 8 হাতে 4, 12 দুগুণী 24,
আর 4-এ 28, এত টাকা। আচ্ছা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 2 4 কটা জিরো আছে? জিরো গন্ডগোল হয়ে যাবে কিন্তু। 1 2 3 4, 1 2 3 4। ওকে, ঠিক আছে। তাহলে সুদ আসল কত হবে? সুদ আসল মানে কি? আসল যোগ সুদ 240000 প্লাস 28800x টাকা। সুদ আসল হলো এই টাকাটা, মানে এই টাকাটা শোধ দিতে হবে। এখন প্রতি মাসে বাড়ি ভাড়া কত? প্রতি মাসে বাড়ি ভাড়া হচ্ছে 5200 টাকা প্রতি মাসে, মানে 1 মাসে। তাহলে 1 বছরে কত? 12 মাসে বাড়ি ভাড়া। এখানে লিখি 1 বছর 12 মাসে বাড়ি ভাড়া 5200 ইন্টু 12 টাকা। এটা হলো 12 মাসে। তাহলে x-1 বছরে। কেন x-1 বছরে? কারণ টাকাটা ধার নিয়েছে ব্যাংক থেকে হচ্ছে x বছর, আর বাড়ি তৈরি করতে কি হয়েছে 1 বছর সময় লেগেছে, তার মানে বাড়ি ভাড়াটা পাবে কতদিনে? 1 বছর কম হবে। এত বছরের বাড়ি ভাড়া তাহলে কত হলো? এখানে গুণ করে দিচ্ছি, দুটো শূন্য, 12 দুগুণে 24, 4 হাতে থাকলো 2, 5 বারং 60 আর 2 62 ইন্টু x-1, এতটা 6400 62400 ইন্টু x-1। এইবার দেখো, তাহলে আমরা এবার পাচ্ছি আমাদের যে অঙ্কটা আছে সেখানে দেখো প্রশ্নানুসারে কি হচ্ছে। প্রশ্নানুসারে আমরা পাচ্ছি যে 24000 চারটে শূন্য প্লাস 28800 ইন্টু এক্স ইকুয়ালস টু 62400 ইন্টু x-1। আচ্ছা দেখো, সবকটাতে দুটো করে শূন্য আছে, তাহলে আমরা 100 দিয়ে ভাগ করে দিচ্ছি। 2400, এখানে 288x, এখানে 624 ইন্টু x-1, পেলাম একটা কিছু। এইবার আমরা এটাকে কি করব? ক্যালকুলেশন করব। নেক্সট পেজে। আচ্ছা, আমি নেক্সট পেজে না গিয়ে আমি এই জায়গাটা থেকে করছি, তোমরা একটু ভালো করে দেখে নিও। আমি এই জায়গাটায় ক্যালকুলেশনটা করছি, তোমরা কিন্তু খাতার নিচেই নিচেই করবে, খবরদার এই ফাঁক করে করবে না। এইবার এখানে দেখো আমরা কি পাচ্ছি, 288 ইন্টু এক্স প্লাস, আচ্ছা এটাকে আগে লিখে ফেলেছি, 2400 সমান 624x মাইনাস 624। তাহলে 624x মাইনাস 288x ইকুয়ালস টু, এখানে যেটা করলাম সেটা দেখো, এটাকে এই দিকে নিয়ে গেলাম, তারপরে এটা এইদিকে চলে আসবে, মানে 2400 প্লাস 624। তাহলে হচ্ছে কত? এটাকে সাবট্রাক্ট করি, 8 আর 6 কত হয়? 8 আর 6 14, 4 হাতে 1, 8 আর 1 9, 9 আর 3 12, তাই না? হাতে 1, এখানে 3, এত এক্স। এটাকে যদি যোগ করি তাহলে 24, 10-এর শূন্য হাতে 1,
তাহলে 336x ইকুয়ালস টু 3024। কি আসলো এখানে? আসলো 336x ইকুয়ালস টু 3024। তাহলে x ইকুয়ালস টু কত? 3024 ডিভাইডেড বাই 336। 6 দিয়ে কেটে দাও। 5 6 30, 6 4 24। 5 6 30, 6 6 36। আচ্ছা, 7 দিয়ে কাটো। 7 7 49, 7 দুগুণে 14, 7 8 56, 9 8 72। x ইকুয়ালস টু 9 বছর। তাহলে কি হলো? টাকা ধার নেওয়ার 9 বছর পর টাকা শোধ দেবে। ব্যাস, ফিনিশ। তারপরের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, 20 নম্বরেরটা। এই অধ্যায়ের এটাই শেষ অঙ্ক। বলছে রতিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের নামে প্রত্যেকের জন্য ব্যাংকে এমন ভাবে টাকা জমা রাখতে চান যাতে করে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে এখান থেকে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার যদি 10% হয় এবং মেয়েদের বর্তমান বয়স যদি 13 বছর এবং 8 বছর হয়, তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রাখবেন? দেখো, এখানে 13 বছর বয়সের একটা মেয়ে আছে আর 8 বছর বয়সের একটা মেয়ে আছে। প্রত্যেকের কিন্তু সুদ আসল হবে 1,20,000 টাকা। তাহলে দেখো, প্রথম মেয়ের নামে, মানে প্রথম মেয়ে না লিখে আমি লিখছি 13 বছরের মেয়ের জন্য x টাকা রাখবো। এখানে আমরা ধরি, তাহলে 13 বছর মেয়ের আসল হলো কত? x টাকা। আচ্ছা, সুদের হার দুই ক্ষেত্রেই সমান। সুদের হার r সমান 10%, সময় t সমান 18 বছর যখন হবে তখন পাবে। তাহলে এই যে সময়টা পাচ্ছে এটা 5 বছর। তাহলে দেখো এক্ষেত্রে সুদ কত হচ্ছে? সুদ p/t/100। p এখানে x, r মিন্স 10, t ডিভাইডেড বাই 100। আচ্ছা, এটা ক্যান্সেল করে দিই। 2, দ্যাট ইজ x/2 এত টাকা। তাহলে আসল হলো কত? x টাকা। দেখো নেক্সট পেজে চলে আসছি। আসল আমরা পাচ্ছি কত? আসল x টাকা আর সুদ হচ্ছে কত? x/2 টাকা। সুদ আসল হলো x প্লাস x/2 টাকা ইকুয়ালস টু 3x/। তাহলে দেখো আমরা পাচ্ছি এখানে শর্তানুসারে 3x/2 ইকুয়ালস টু আমরা পাচ্ছি কি 1,20,000, তাই তো? তাহলে এক্ষেত্রে দেখো x সমান হবে কত? চার দুগুণে 8, 1
2 3 4 80,000 টাকা। তাহলে 13 বছর মেয়ের জন্য রাখবেন তিনি 80,000 টাকা ব্যাংকে। এইবার যার বয়স 8 বছর, দেখো আসল পি সমান মনে করো ওয়াই টাকা। সুদের হার আর সমান 10%, সময় টি সমান কত, 13 মাইনাস 8, 8 বছর বয়স এখানে, 7 বছর। সময় পাচ্ছি আমরা যেহেতু 8 বছর বয়স, 18 মাইনাস 8, এটা ভুল হয়ে গেছে, 10 বছর। হ্যাঁ, এটা 10 বছর। তাহলে সুদ কত হবে? সুদ আই ইকুয়ালস টু আমরা যে জানা আছে পি আর টি বাই 100। তাহলে আসল ওয়াই আর 10, টি 10 ডিভাইডেড বাই 100, তাহলে ওয়াই টাকা। আচ্ছা, আমি এখানে করে দিচ্ছি, তোমরা দেখো আমি এখানে করি, তোমরা কিন্তু পাশে করবে না কখনোই, তোমরা খাতার নিচেই নিচেই করবে, মানে 2y টাকা। তাহলে এখানে দেখো শর্ত অনুসারে 2y সমান কত, 1,20,000, y equals to 60,000 টাকা। তাহলে দেখো যার বয়স 13 বছর তার জন্য 80,000 টাকা, আর যার বয়স 8 বছর তার জন্য 60,000 টাকা রাখতে। এই হলো আমাদের প্রবলেমসটা। হ্যাঁ, এবার এখানে কিছু এমসিকিউ আছে, অবজেক্টিভ আছে। আচ্ছা, প্রথমে তোমরা করো, আমি আচ্ছা এমসিকিউটা আমি একটু আলোচনা করব, সেটা বেটার হবে, চ্যাপ্টারটা পুরোপুরি ক্লোজ হয়ে যাবে, পরবর্তীতে আমরা অন্য কিছু করতে পারবো, করার সুযোগ থাকবে। আচ্ছা, এমসিকিউ হচ্ছে 21-এর, বলছে বার্ষিক 8% হার সরল সুদে পি টাকার টি বছরের সুদ আই হলে এখানে যে সম্পর্ক সেগুলো কোনটা কোনটা ঠিক। তাহলে আমাদের জানা আছে আই ইকুয়ালস টু পি আর টি ডিভাইডেড বাই 100। হ্যাঁ, তাহলে এখানে কোন সম্পর্কটা ঠিক, তাহলে পি আর টি ইকুয়ালস টু 100 ইন্টু আই। বি অপশনটা সরি সি অপশনটা কারেক্ট, একটা হলো 1 নম্বরেরটা সহজ করুন। যদি কোনো মূলধন নির্দিষ্ট সময়ে সুদে 20 বছরে দ্বিগুণ হয়, তবে সরল সুদের হার, একই সরল সুদের হারে ওই মূলধন তিন গুণ হবে কতগুণ। বলছে কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছর। খুব সহজ একটা জিনিস। দেখো এখানে আমাদের মূলধন কিন্তু জানা নেই, তাহলে বলছে 20 বছরে দ্বিগুণ হবে, তাহলে সুদের হার কত হবে, সুদের হার আর সমান 100/20, এত পার্সেন্ট, মানে 5%। তাহলে 3 গুণ যদি হয়, 3 গুণ হলে 3 গুণের ক্ষেত্রে দেখো আসল যদি x টাকা হয়, সুদ আসল হবে কত, 3x টাকা, সেক্ষেত্রে সুদ হবে কত, 3x মাইনাস x টাকা ইকুয়ালস টু 2x টাকা। এটা হলো সুদ। তাহলে আমরা যেটা পাচ্ছি দেখো, এক্ষেত্রে 2x ইকুয়ালস টু মানে সুদ ইকুয়ালস টু পি আর মানে 5, টি মানে বের করব যেটা আমরা
সেটা মনে করো বড় হাতের টি দিলাম, ডিভাইডেড বাই 100। এক্স এক্স ক্যান্সেল আউট হলো, এটা দিয়ে 20, তাহলে টি সমান 40 বছর। 20 বছরের দ্বিগুণ হলে 3 গুণ হবে 40 বছরে। এখানে আমরা দেখতে পাচ্ছি আনসার আছে। সি অপশনটা কারেক্ট। আচ্ছা, দ্বিগুণের ক্ষেত্রে যদি বলি, দেখো মনে করো এক্স টাকা 2x হচ্ছে, তাহলে এক্স আর ইন্টু টি, টি মানে এখানে 20 বছর, ডিভাইডেড বাই 100, তাহলে আর ইকুয়ালস টু হচ্ছে কত? 5। তাহলে আর বাই 5 সমান যদি 1 হয়, আর ইকুয়ালস টু 5। তাহলে এখানটা 2x হচ্ছে, 2x x ইন্টু 5 ইন্টু ক্যাপিটাল টি দিলাম টাইম 100, ক্যান্সেল আউট হচ্ছে, দেখো 40 বছর। আচ্ছা, কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত? এটা খুব সহজ জিনিস, বলো তো কত? 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার 100 ডিভাইডেড বাই 10% মানে 10%। আচ্ছা, x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধন x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত? আচ্ছা, বলছে x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত? তাহলে সুদ x, আসল মনে করো p, x হচ্ছে সুদের হার, x হচ্ছে সময়, ডিভাইডেড বাই 100, p বের করব আমরা। তাহলে p ইকুয়ালস টু x ইন্টু 100 ডিভাইডেড বাই x ইন্টু x, তাহলে 100 ডিভাইডেড বাই x এত টাকা। সি অপশন কারেক্ট আনসার। আচ্ছা, বার্ষিক 8% হার সুদে কোনো মূলধন n বছরের মোট সুদ এত টাকা হলে মূলধনের পরিমাণ কত? এটাকে আমরা করি, দেখো তাহলে সুদ দেওয়া আছে কত আমাদের? পি এন আর ডিভাইডেড বাই 25, সেটা ইকুয়ালস টু, এখানে মনে করো আমরা, এটা স্মল পি আছে, এটা ক্যাপিটাল পি লিখলাম, পি ইন্টু আর ইন্টু এন ডিভাইডেড বাই 100। তাহলে আর আর কেটে গেল, এন এন কেটে গেল, এটাকে কাটলে 4, তাহলে ক্যাপিটাল পি ইকুয়ালস টু 4 ইন্টু স্মল। ব্যাস, এত টাকা। ব্যাস, এগুলো তোমরা করবে, এগুলো খুব সুন্দর জিনিসপত্র। তাহলে এই চ্যাপ্টারটাও আমরা সফলতার সাথে কমপ্লিট করতে পারলাম। পরের দিন আমি আর একটা চ্যাপ্টার করবো, আশা করা যাচ্ছে। আমি পরে নেক্সট দিন তোমাদের হচ্ছে ইয়েটা শুরু করব, ওই যে আয়তঘন। আয়তঘন অ্যাকচুয়ালি আমার পড়ানো আছে, আমি দেখি সেটা যদি লিঙ্ক পাঠিয়ে দিতে পারি তাহলে তো খুব ইজি হয়ে যাবে, আর নচেত আমি। ওকে, থ্যাংক ইউ।